নমস্কার, আমি সমাপ্ত। আপনারা শুনছেন মৈত্র ক্লাসিক স্টোরি। আজকের গল্প সবুজ চশমা, কলমে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আজকের গল্প। বরদা বলিলেন, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিল। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রহিলাম, কারণ এরূপ ভূমিকার উদ্দেশ্য আমাদের অজ্ঞাত ছিল না। কেবল অমূল্য মুখ বিকৃত করিয়া হাসিল। বরদা টেবিলের উপর হইতে পা নামাইয়া বলিল, কিন্তু এরকম একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর পেদজনিতে অবিশ্বাস করা একেবারে অসম্ভব। অনেক দিন আগেকার কথা, প্রায় ওই আবার 10 বছর হলো। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলুম। অমূল্য সক্ষোভে কপালে করাঘাত করিয়া বলিল, আমাদের ভাগ্যটাই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বাঁধিয়া যায়। তাই পৃথ্বী তাড়াতাড়ি বলিল, কাউকে দোষ দিতে হবে না বরদা। আরে তুমি আরম্ভ করো তো, আরম্ভ করো। বরদা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করিয়া অবিচলিতভাবে একটা চুরুট ধরাইল, তারপর আরম্ভ করিল। কিউল জংশনের মতন এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর নাই। লুপ লাইন থেকে যেদিকে যেতে চাও না কেন, কিউলে অন্তত 3টি ঘন্টা ওই বিশ্রাম করতেই হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিল এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রির 8টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমের ট্রেন আসবে রাত্রি 11টায়, সুতরাং অফুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা ওই সুটকেস ছিল, সেটা কুলির জিম্বাই করে দিয়ে লম্বা কাকড় ঢাকা ওই প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলুম আমি। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘন্টা 3 মধ্যে আর গাড়ি নেই। কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহাতক পায়চারি করা যায় বলো তো? ঘন্টা খানে ঘুরে বেড়ানোর পর দেখলুম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধ করি এই অবসরে একটু নিদ্রা দিয়ে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকৃত করছে। আমিও এদিক ওদিক চেয়ে ওই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম। ভাবলুম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। টিকিট এন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটা বড় গোছের গোল টেবিল আছে, তার উপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটে ভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার আরাম কেদারাও আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমুচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের উপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা আমি করিনি। যা হোক, অনধিকার প্রবেশে সংকোচ দমন করে একটা চেয়ার টেনে নিয়ে বসলুম। ভদ্রলোক মিট করে আমার দিকে তাকিয়েই রইলেন। বয়স্ক লোক, মুখে দাঁড়িয়ে আছে, ওস্তাগরের তৈরি ওই ঝলঝলে কোট প্যান্টালুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো আমার। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম, মশাইয়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের উপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখে
আমার দিকে চাইতে লাগলেন যেন তার ওই ব্যাগটি চুরি করবার জন্যই আমি ঢুকেছি। তারপর সতর্কভাবে তিনি বললেন, আমি আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললুম, তিনি আবার বললেন, বিলেত 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 যাচ্ছি। আর আপনি? লজ্জিতভাবে বললুম, আগে আমি এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? না মানে কিছুই করি না, মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাবটা অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সেখানে আমি লিটন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলুম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি আমি। মামারা তার কাছে পড়েও ছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাজ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলাম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলুম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পণ্ডিত্যের পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললুম, আগে আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো দেখি, কি নাম? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠে বললেন, শৈল, নীরজ। আরে বিলক্ষণ বিলক্ষণ, তাদের খুব চিনি আমি। আর তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলুম। এই বলে ব্যাগটা আবার টেবিলের উপর রাখলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞেস করলুম, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আজ আছে, তাই না? মূল্যবান? তিনি একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, কি কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে। আরো আশ্চর্য হয়ে গেলুম। বললুম, চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, পেতজনি। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয়। না হলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক হাবল তাবল কথা বলবে কেন? বললাম, না বাবা, যা চোখে দেখা যায় না তা আমি বিশ্বাস করি না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি জীবাণু আছে। সে কি হয় খালি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। আর ওই এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কাল দেখা যায়। সাদা চোখে কি দেখা যায়? কি বলো? আমি বললুম, তা পাই না বটে, কিন্তু ভূত কি আর মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়ে দেখা যায়? তিনি আবার হাসলেন, দৃঢ় রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও অনেকে দেখতে পায়।
বুঝলে, অনেকে দেখতে পায়। আমি বললুম, বা তারা হয় ভ্রান্ত নয় ঠক। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠকের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোর ছিলেন না, নির্বোধ ছিলেন না। কিন্তু তোমার এখন বয়স কম, নাস্তিকতায় তোমার বয়সে ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলুম, তবে বেশি দিন নয়। 2 বছর আগে পর্যন্ত আমি পেতজনী সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলুম। তারপর হঠাৎ একদিন সব উলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম আমি, তাতে জীবনের ধারাটাই আমার বদলে গেল। কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির থেকে বললেন, একটা চশমা, বাইনোকুলারের লেন্সও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললুম, সেই চশমায় কি আপনার ওই ব্যাগে রয়েছে নাকি? হ্যাঁ। ওই চশমায় স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার আমাকে সবটা বলুন না, আমার ভারী কৌতূহলী হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যে ওই হাস্যকর ব্যাপার আর ক্ষতিগ্রস্ত হয়েছি আমি, তাতে কাউকে আর বলতে ইচ্ছে করে না মশাই। যা হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞান রাজ্যে বাতি খেয়াল কল্পনার স্থান নেই, সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূত প্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে তা সহজেই অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই ধোয়া ধোয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ ওই স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, আবছায়া অস্পষ্ট কিছু সে চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিনে ভূত প্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনান ডয়েল, স্যার অলিভার লজ, এদের ভ্রান্ত খেয়ালি মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করবার জন্য ছুটোছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে। এইটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন আমি কুড়িয়ে পেয়েছিলাম, সেইটাই। কিন্তু তুমি বোধহয় আর্টস স্টুডেন্ট, সব কথা বুঝবে না। মোটামুটি তাও বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল আমার। তাই থেকে নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করেছিলাম। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুলও হয় না, বাঁকাচোড়া থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতে তৈরি করেছিলাম আমি। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি করা হয়নি। কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলোকে ফ্রেমের উপর বসিয়ে চোখে পড়লুম। চশমার দোকানে চোখ পরীক্ষা করবার সময় যেরকম ওই ফ্রেম চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাজ বসিয়ে বসিয়ে পরখ করে, দেখেছো বোধ হয়। আমি ঘাড় নাড়লুম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না। আমি দৌড় বন্ধ করে একা কাজ করছিলাম। কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলে দেখলুম একজন লোক ঠিক আমার ওই সামনে চেয়ারে বসে এক দৃষ্টি আমার পানে তাকিয়ে রয়েছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুঁচলো দাড়ি,
তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগে ওই ইউরোপীয়রা যেরকম ওই মখমলের জুড়িদার পোশাক পরতো, ঠিক সেই রকম। আমি ভেবা চেকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম। দেখলুম না, কেউ কোথাও নেই, চেয়ারও খালি। খানিকক্ষণ কিছুই বুঝতে পারলুম না। তারপর আবার চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভেতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলুম, আচ্ছা তারপর 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 কি হলো? বিরাজবাবু বললেন, এমনই অভাবনীয় এ ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতেই কয়েকদিন কেটে গেল আমার। শেষে বুঝলুম ভুল নয়, সত্যি অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আমি আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এবার এই জিনিস নিয়ে আমি কি করব, প্রথমটা ভেবেই পেলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তার কাছে গেলুম। একটু উত্তেজিতভাবেই আমার আবিষ্কারের কথাটা তাকে বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলুম। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বললুম। তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করবার উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ একবার জিনিসটা দেখতেও চাইলেন না, একবার কেউ বললেনও না দেখি আপনার কথাটা সত্যি না মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এক দরখাস্ত করলুম। তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছে করেন আমি সর্বসমক্ষে ডিমনস্ট্রেট করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামির কানাঘুষো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার ওই দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় দিলুম কাজটা ছেড়ে। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলের দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছে ওই একই উত্তর আমি পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়েও দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই, কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহলও কেউ করেননি। যখন দেখলুম এ দেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবেই না, তখন স্থির করলুম বিলেতে যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার উপর নানা রকম অলৌকিক ওই উৎপাত শুরু হয়ে গিয়েছিল। পেত লোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেম নয়। তাই রোজ চশমাটার উপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো টেনে ব্যাগ শুদ্ধ ওই হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে, এই ধরনের সব ব্যাপার। যখনই চশমা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ওই ইঙ্গিত করছে সকলেই। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিলে যে চশমাটা চোখ থেকে ছিটকে মেঝেতে গেল পড়ে। ভাগ্যে কার্পেট পাতা ছিল, নইলে সেই দিনই ওটা যেত। যা হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রেক। এর অবিকল নকল কখনো তৈরি হবেই না। ভদ্রলোকের আশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলুম, আচ্ছা
এই চশমা যে কেউ চোখে দিলে কি ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত আমি পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন করতে না পেরেই বললুম, হ্যাঁ, তাহলে বাবা, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই পারি। তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বললেন, দেখাবার জন্যই আমি ছটফট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখছেই না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটা তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটি খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা। ঠিক চশমা নয়, আজকাল এরকম বাইনোকুলার অনেক বেরিয়েছে, অনেকটা সেরকমই দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে পেতলের স্ক্রু, টটাইস সেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের উপর চশমাটা বসিয়ে দিলেন। প্রথমে কিছু দেখতে পেলুম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে ওই কম্পিত স্বরে তিনি বললেন, কে কিছু দেখতে পাচ্ছ? এবার দেখো তো, এবার। ক্রমশ চোখে দৃষ্টি পরিষ্কার হতে লাগলো আমার। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতন স্পষ্ট জিনিস দেখতে পেলুম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলুম আলো ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম। সেরকম অলৌকিক আলো আমি কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়েছে, কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো, এটাই বোধ হয় প্রেত লোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার ডিগবাজি গিয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন। তাদের পেছনে মাথার পর মাথা, ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই, আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার পানে তাকিয়ে রয়েছেন। বিরাজবাবু জিজ্ঞেস করলেন, দেখতে পাচ্ছ দেখতে? গলা দিয়ে আওয়াজ বেরোলো না, তাই উত্তর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি পেট দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে রয়েছে। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক একইভাবে আরো একজন তাকিয়ে আছে আমার দিকে। আমার মাথার চুলগুলো সজারুর কাটার মতন খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধরাস ধরাস করতে লাগলো। এদের যে কত রকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনা ম্যান আছেন, ভারতীয় লোকও আছেন, আবার নিকশকান্তি নিগ্রহ রয়েছেন। কোনো ভেদ জ্ঞান নেই। একজন শীর্ণকায় উপবিদধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছে দেখলুম। সকলেরই দৃষ্টি আমার উপরে। ভাবে মনে হলো কেউ আমার প্রতি সন্তুষ্ট নন, যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার উপর ভয়ঙ্কর চটেছেন। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলুম। কানে কিছু শুনতে পেলুম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং আমি যে এই তর্কের লক্ষ্যবস্তু তাতেও সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া শীর্ণ ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙ্গুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফল হলো না। তিনি কি বলছেন আমি এক বর্ণও শুনতে পেলুম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তিনি টেবিলের উপর একটা নিঃশব্দ চাপেট আঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে
আমার মনের অবস্থা কীরকম হয়েছিল সে সম্বন্ধে বিশদভাবে কিছু বলিনি, বলবার দরকারও নেই। তোমরা সকলেই আন্দাজ করতে পারছো আশা করি। চশমার ভেতর দিয়ে যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না, এ কথা সাফ ভুলে গিয়েছিলুম আমি। মনে হচ্ছিল সাদা চোখে এদের দেখছি আমি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় এক পাল ভূতের মধ্যে এসে আমি পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমে বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ কাণ্ড একটা কিছু বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তাও লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যায়, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপর কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো। আমি আর চুপ থাকতে পারলুম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলুম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়তে দৌড়তে ঘাড় ফিরিয়ে দেখলুম তারা তেমনই ভিড় করে আমার পেছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে গেল। খবরদার, খবরদার, হুঁশিয়ার, আরে ট্রেন আতা হে, ট্রেন আতা হে। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস ফোঁস হড় হড় শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামলে নিল। গরম ইঞ্জিনটা শো শো শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালুম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের উপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক লাইনের উপরে, আর গাড়ির চাকাগুলো গড় গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাঁকড়ের উপরে শুয়ে পড়ল। চেতনা লুপ্ত হয়ে আসছিল আমার, মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে পেলুম যে মন্দিভূত ট্রেনের চাকার আর লোহার কর্কর শব্দে মনে হলো যেন এতক্ষণে সে পেটগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দে হাসি হাসছে তারা। মিনিট কয়েক পরে সংজ্ঞা হয়ে দেখলুম আমার চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতন আমার দুটো নড়া ধরে ঝাঁকানি দিচ্ছেন খালি, আর বলছেন, আরে আরে কি করলেন মশাই, আরে কি করলেন, আমার আমার চশমা, আমার চশমা কই, আরে আমার চশমা। মূর্ছা যাওয়ায় সৎ যুক্তি বিবেচনা করে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লুম।